ওয়েলকাম ওয়েলকাম টু 24/7 বেঙ্গল ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগতম আজকের সেশনে এবং সবাইকে বলবো যে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, এবং সবাইকে শুভ সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করা যাক। এবং আজকের সেশনে আমরা যেটা পড়াশোনা করতে চলেছি, দেখো পুজো তো রয়েছে, আর তার সাথে কিন্তু পড়াশোনাটা ম্যান্ডেটারি, তাই না? মানে অবশ্যই আমরা এই যে ক্লাসটা করে নেবো, ক্লাসের পরে তুমিও যাবে, আমিও যাবো, আমরা সবাই একসাথেই ঠাকুর দেখতে যাবো, হয়তো পথে দেখাও হয়ে যাবে, তাই না? তো চলো, আজকে আমাদের কিন্তু এমটিএস এর সামনে এমটিএস রয়েছে, তো এমটিএস এর পার্ট 5 চলছে। এবং একটা কথা বলে রাখি, এটা কিন্তু এমটিএস হয়তো থাম্বনেল অ্যান্ড এভরিথিং এ রয়েছে, বাট স্টিল এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ পলিটির ক্ষেত্রে জানবে এমটিএস থেকে শুরু করে এসএসসি, সিজিএল, তোমাদের ডাব্লিউবিসিএস এবং ডাব্লিউবিপি প্রত্যেকটা এক্সামে ইন্ডিয়ান পলিটি থেকে কিন্তু একটা হিউজ পোর্শনের কোয়েশ্চেন তোমাদের দিয়ে থাকে। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের মানে এই সেশনটা কিন্তু তোমাদের জন্য ইকুয়ালি হেল্পফুল হবে। সবাই কিন্তু চলে এসো এবং একসাথে আমরা সেশনটাকে শুরু করতে চলেছি। ওকে, সো চলো আমাদের প্রথম কোয়েশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো, যেটা হচ্ছে আমাদের প্রতিদিনের মধ্যে মোটিভেশনাল কোড। দ্য সেম বয়লিং ওয়াটার দ্যাট soften the potato, harden the egg. It's what you are made of, not the circumstances. So that is okay. এবং তোমাদেরকে বলে রাখবো যে আজকে 24/7-এর যে কোনো প্রোডাক্ট পারচেসিংয়ের উপরে কিন্তু থাকছে ফ্ল্যাট 12% ডিসকাউন্ট। এবং তোমরা জানবে দ্যাট ইজ আ ফেস্টিভ সেশনের জন্য স্পেশাল অফার, বিকজ অফ এখন তো দুর্গাপুজো চলছে এবং দুর্গাপুজোতে তোমরা যা প্রোডাক্ট কিনবে তার জন্যই কিন্তু 24/7 তোমাদের জন্য দিচ্ছে ফ্ল্যাট 12% ডিসকাউন্ট। বাট এক্ষেত্রে তোমাকে এই কোডটা ইউজ করতে হবে Y327, তাহলে কিন্তু এই অপটিমাম ডিসকাউন্টটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। ওকে, সো এটা কিন্তু সবাইকে করতে হবে যারা যারা নিতে চাও। এবং তোমরা জানো যে তোমাদের ক্ষেত্রে যেটা যেটা দরকার, ধরো সামনে প্রচুর এক্সাম আসতে চলেছে, তোমরা অনেকে হয়তো এখন জাস্ট হাত গুটিয়ে বসে আছে, দূর কবে আবার এক্সাম আসবে, কিন্তু তোমরা জেনে রাখো নভেম্বর মাস থেকে কিন্তু বেশ কিছু এক্সাম আসতে চলেছে। তো তার সময় যেটা হবে, আগে থেকে প্রিপারেশন নিতে হবে, আমার মনে হয় তোমাদের জন্য সেটা বেটার হতো। তো যারা যারা মনে করছো 24/7-এর যে কোনো আজকে তোমরা যে কোনো ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারো, এবং এনরোলমেন্টের জন্য এই কোডটা অবশ্যই ইউজ করবে, কেউ ইউজ করতে ভুলো না, Y327। ওকে, তো চলো প্রথম প্রশ্নে চলে আসা যাক। Which of the given schedule of the Indian Constitution is included the গ্রাম পঞ্চায়েত? তো এর মধ্যে কোন স্কেডিউলের মধ্যে গ্রাম পঞ্চায়েতটা ইনক্লুডেড হয়েছে? স্কেডিউল নাম্বার 10, স্কেডিউল 11, স্কেডিউল 12 নাকি স্কেডিউল 13? ওকে, মানে আমাদের যে তপশিলগুলো আছে সেই তপশিলের মধ্যে কত নম্বর তপশিলে গ্রাম পঞ্চায়েত বিষয়টা ইনক্লুডেড হয়েছে তোমরা সবাই জানো। ফার্স্ট অ্যান্সার দিয়ে ফেলো, অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা যারা দেখছো অ্যান্সারটা দিয়ে ফেলো। তোমাদের জন্য জাস্ট 30 সেকেন্ড মতো সময় আছে, তাড়াতাড়ি অ্যান্সার দাও অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, সবাই বেশ ভালো অ্যান্সার দিচ্ছ, গুড জব, গুড। ওকে, আর সবাইকে বলবো প্লিজ শেয়ার দিস সেশন, একসাথে আমরা কিন্তু একসাথে ক্লাসটা করতে চলেছি সবাই মিলে। ওকে, সো ঠিক আছে, মোটামুটিভাবে টাইম কিন্তু এখানে আপ। যারা যারা বলছো যে অপশন বি, কারণ গ্রাম পঞ্চায়েত মানে কিন্তু স্কেডিউল নাম্বার 11। তোমরা জানো যে আমাদের যে তপশিল, যেটা মেন কনস্টিটিউশন ছিল, বা আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু কতগুলো তপশিল ছিল না? তপশিলের সংখ্যা ছিল হচ্ছে 8খানা। পরবর্তীকালে তপশিল বা স্কেডিউলের সংখ্যা কিন্তু বেড়ে 12খানা হয়। এখন বর্তমানে কিন্তু স্কেডিউল নাম্বার 12 রয়েছে, এটাই লেটেস্ট স্কেডিউল, এরপর আর কোনো স্কেডিউল হয়নি। তো এর মধ্যে 11 স্কেডিউল, যেখানে কিনা বলা রয়েছে গ্রাম পঞ্চায়েতের কথা। এটা কার মাধ্যমে এসছে? অ্যাকচুয়ালি এটা এসছে 73rd সিএ, মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1992 সালে, তার মাধ্যমে কিন্তু বিষয়টা ইনক্লুডেড হয়েছে স্কেডিউল নাম্বার 11-এ। আই হোপ ক্লিয়ার সবার কাছে। ওকে, তো বর্তমানে স্কেডিউল, টোটাল স্কেডিউল যদি বলা হয় তাহলে কিন্তু 12 নাম্বার, যেই 12 নাম্বারে মানে 12th যদি স্কেডিউল যাওয়া যায়, সেখানে কিন্তু কি রয়েছে? সেখানে রয়েছে মিউনিসিপ্যালিটিসের কথা। ওকে, সেটাও কিন্তু 70 মানে 4th, অবশ্যই 73rd-এর পরের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 74th-এ 1992 সালেই হয়েছিল। ওকে, তো চলো পরেরটায় চলে আসা যাক, পরের কোশ্চেনে। ইন ড্যাশ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান কিপ আ বিল ফর ইনডেফিনিট পিরিয়ড? তো এর মধ্যে কোনটার জন্য প্রেসিডেন্ট আমাদের একটা অনির্দিষ্টকালের জন্য বিলটাকে রেখে দিতে পারেন? পকেট ভেটো, রেগুলার ভেটো, অ্যাবসলিউট ভেটো নাকি অল অফ দিস? কোনটা কারেক্ট আছে অ্যান্সার দিয়ে ফেলো সবাই। ওকে, চলো ফার্স্ট 30 সেকেন্ড মতোই টাইম দেওয়া হচ্ছে, বেশিক্ষণ নেই, তাড়াতাড়ি আনসার দেবে সবাই।
বেশ ভালো। আচ্ছা, সবাই পুজো কেমন কাটছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আই হোপ আজকে তো সপ্তমী, মানে পুজোর শুরু বলতে গেলে প্রায় ২ দিন আমরা কাটিয়ে ফেলেছি, তাই তো? অফিসিয়ালি ২ দিন কাটিয়ে ফেলেছি। আ আর কালকে আমাদের অষ্টমী রয়েছে, তো তারপরে নবমী। তো যাই হোক, আমরা কিন্তু তোমাদের সাথে প্রতিদিনই আছি। 24/7 তোমাদের প্রতিদিনই ক্লাস দেবে, বাট তোমাদের কিন্তু থাকতে হবে 24/7 এর সাথে। পুজো তো রয়েছে, মজা তো রয়েছে, ছুটি আনন্দ রয়েছে, খাওয়া-দাওয়া সব রাখবে, বাট হ্যাঁ, ক্লাসটাও করতে হবে। চলো, আনসার সবাই মোটামুটি দিয়ে ফেলেছো। সো যারা বলছো পকেট ভেটো, একদমই তাই। পকেট ভেটোর ক্ষেত্রে কি হয়, প্রেসিডেন্ট কিন্তু এটাকে বিলটাকে ইনডেফিনিট পিরিয়ডের জন্য আটকে রাখতে পারে। বেসিক্যালি অ্যাবসোলিউট ভেটো যেটা, সেখানে প্রেসিডেন্ট কি হয়, একদম কোনো বিলকে নাকচ করে দিতে পারছে না, আমি এই বিলে সাইন করব না। পকেট ভেটোতে কি হয়, জাস্ট পকেটে যেমন করে পুরো রাখে, ঠিক সেরকমই পকেটের মধ্যে এটা কিন্তু প্রেসিডেন্ট রেখে দেয়, এবং কবে এটাকে বের করবে বা কবে এটা সাইন করবে তার কোনো নিশ্চয়তা থাকে না। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, আনসার কিন্তু অবশ্যই হয় পকেট ভেটো, অর্থাৎ অপশন নাম্বার এ। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। As per the Indian Constitution, the retirement age of the Chief Justice of the Supreme Court of India is, অর্থাৎ আমাদের যিনি সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি সুপ্রিম কোর্টের অবশ্যই চিফ জাস্টিস, তার রিটায়ারমেন্ট এজটা কত অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন। সো আনসার দিয়ে ফেলো সবাই, যারা রয়েছে ফার্স্ট অ্যান্সার দেবে প্রত্যেকে। 52 years, 55 years, 60 years, 65 years. Which one of the correct answer, please, as soon as possible? রিটায়ারমেন্ট এজটা কত আমাদের সিজিআই এর? ওকে, 30 সেকেন্ড মধ্যে টাইম আছে, তাড়াতাড়ি আনসার দাও সবাই। গুড জব, চলো টাইম আপ। যারা বলছো অপশন ডি অর্থাৎ 65 ইয়ার্স, একদমই কারেক্ট আনসার দিচ্ছ। দেখো, বেসিক্যালি আমাদের আর্টিকেল নাম্বার যদি যাওয়া যায়, তাহলে 124-এর 4 নম্বরে কিন্তু, মানে 140-এর সাবক্লজ 4-এ কিন্তু এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে, যে বেসিক্যালি এটা বলা হয়েছে কি, যে আমাদের সুপ্রিম কোর্টের যে জাজ, তার রিমুভালটা, মানে এটা কিন্তু হয়ে থাকে এর থ্রু দিয়ে, ঠিক আছে? রিমুভালটা তো একরকম বিষয়, এবং 124-এর যে 4 নাম্বার, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের জাজের যে রিটায়ারমেন্টে, সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে 65 ইয়ার্সে। ওকে, চলো। এবং রিমুভালটা তোমরা জানোই কিভাবে হয়ে থাকে, তো সেই সবটাই বিষয় কিন্তু ডিসকাশন রয়েছে। আচ্ছা, পরেরটা চলে আসি। হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য গভর্নমেন্ট ইন দ্য স্টেটস? সো অ্যাকচুয়ালি কোন পার্টটায়, ইন্ডিয়ান কনস্টিটিউশন কোন পার্টটায় আমাদের যে ডিলস করছে গভর্নমেন্ট অফ দ্য স্টেটস, ইন দ্য স্টেটস, ঠিক আছে? তো সেটা কোন পার্টটায় এটা ডিল করা হচ্ছে? পার্ট 4, পার্ট 6, পার্ট 5 নাকি পার্ট 9? তো এর মধ্যে কোনটা কারেক্ট, আনসার দিয়ে ফেলো। গভর্নমেন্ট ইন দ্য স্টেটস কোথায় ডিল করা হচ্ছে, কোন পার্টটায়? মানে বাংলা ভাষায় যাকে বলতে পারি আমরা স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে? অত সহজ, মানে কঠিন ভাবার দরকার নেই। গভর্নমেন্ট ইন দ্য স্টেটস মানে একদম স্টেট গভর্নমেন্টের কথা কোন আর্টিকেল আছে সবাই পারার কথা। 30 সেকেন্ড টাইম চলছে, তাদের অ্যান্সার দিয়ে দাও। কোন পার্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে আমাদের স্টেট গভর্নমেন্টের কথা বলে দেওয়া রয়েছে? 4, 6, 5 নাকি 9? সবাই পারবে, আই হোপ সবারই পারার মতো কোয়েশ্চেন। ওকে, তো সবাই বলছো, বেশিরভাগটাই আনসার দিচ্ছ অনেক রকমের, তারপরে তার মধ্যে যারা বি বলছো তারা 100% কারেক্ট দিয়েছো। পার্ট 6 ইজ দ্য কারেক্ট আনসার হেয়ার, মানে যারা পার্ট 6 বলেছো তারা কিন্তু এর ঠিক বলেছো। এবং এক্ষেত্রে আমরা পার্ট 6 এর ক্ষেত্রে আর্টিকেল 353 থেকে শুরু করে, 153 থেকে শুরু করে 167 অবধি কিন্তু থাকে। এর মধ্যে কিন্তু স্টেটস গভর্নমেন্টের সমস্ত কাজের কথা বলে দেওয়া রয়েছে। স্টেট গভর্নমেন্টের কাজের কথা আমাদের 153 থেকে 167 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু বলে দেওয়া রয়েছে, অর্থাৎ এই পার্ট পোর্শনটাই কিন্তু ডিল করছে স্টেট গভর্নমেন্টকে নিয়ে, এবং যেটা রয়েছে পার্ট 6 এর মধ্যে। ইজ দ্যাট ক্লিয়ার? আই হোপ। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। হু হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিওয়্যার ইন ইন্ডিয়া? মানে কার রাইট রয়েছে, হু হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ যে কোনো কেসকে, অবশ্যই সেটা কোর্ট কেস, ঠিক আছে? যে কোনো কেস মানে এটা কোর্ট কেসের কথাই বলা হয়েছে। ট্রান্সফার করার অধিকার কার রয়েছে? সুপ্রিম কোর্টের রয়েছে, হাইকোর্টের রয়েছে, লোকাল কোর্টের রয়েছে, নাকি পঞ্চায়েতের রয়েছে? কোর্টটা কারেক্ট, সবাই পারবে। হু হ্যাজ দ্য রাইট টু ট্রান্সফার এনি কেস এনিওয়্যার ইন ইন্ডিয়া? যে কোনো জায়গায় তারা কিন্তু পাঠাতে পারে, সেটা মানে কোন কোর্টের এই ক্ষমতাটা রয়েছে, এই পাওয়ারটা রয়েছে? 30 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি আনসার দিতে থাকবে সবাই। প্রচুর কোশ্চেন আসে, যে আমরা
মানে অনেকটা কোয়েশ্চেন কিন্তু সলভ করে নেব, ঠিক আছে? সব চলো তাড়াতাড়ি আনসার দিয়ে থাকো সবাই। আর আগামীকালও কিন্তু আমার একটা স্পেশাল সেশন থাকছে, এটা WBCS অ্যাসপিরেন্টসের জন্য এবং যারা যারা একটু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম দিচ্ছে তাদের জন্য কিন্তু ইকুয়ালি হেল্পফুল হবে, এবং মানে এটা তাদের জন্যই স্পেশালি কাস্ট, এবং অন্য যারা যারা এক্সাম দিচ্ছে অন্যান্য এক্সামের জন্য তারাও কিন্তু হেল্প পাবে। তো আমি আগে থেকে বলে দিলাম, রিভিল করবো না কি বিষয়, তোমরা দেখে নিতে পারবে। তো বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং সুপ্রিম কোর্ট রিলেটেড বিষয়। সবাই কিন্তু কালকে সেশনটা মিস করো না, কালকে কিন্তু 3টের সময় সেশন থাকছে আমার, ওকে? তো চলো আনসার দিয়ে ফেলো, ঠিকঠাকই আনসার দিচ্ছ। যারা যারা বলছো যে সুপ্রিম কোর্ট, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট আছো, অ্যাবসলিউটলি কারেক্ট, সুপ্রিম কোর্ট ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। আচ্ছা, পরের কোশ্চেনে যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো WBCS মহাপ্যাক নিয়ে। আচ্ছা, অনেকেই ভাবছো দূর ভাই এখন WBCS, আগে তো পুজোটা চলে যায়। ভালো কথা, অবশ্যই পুজো তো সবাই আনন্দ করবে, আমিও করবো, তুমিও করবে, আমরা সবাই একসাথেই আনন্দ করবো। বাট হ্যাঁ, পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে, এবং পড়াশোনার ক্ষেত্রে কি হয় যে আমরা বুঝতে পারছি ইউটিউবে তোমরা যেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে পরে দেখে নেবো মেকআপ। তো এই মেকআপ করতে গিয়ে কিন্তু আলটিমেট এই 4 দিন আমরা অফিসিয়ালি বললাম যে সপ্তমী থেকে হয়তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বাট স্টিল এটা কিন্তু প্রায় 1 সপ্তাহের মামলা, এবং 1 সপ্তাহে যদি একটা ল্যাগ চলে আসে বুঝতে পারছো তো কতটা সমস্যা হবে। তো অনেকে আছে আবার খুব বাড়িতে বসে বেশি পড়াশোনা করছো, তারাও ভাই করো না, কিন্তু হ্যাঁ একটা লেভেল ধরে পড়াশোনা করা দরকার। হয়তো সকালে ঘুরছো, রাত্রিতে পড়ছো, বা রাত্রিতে যদি ঘোরো তাহলে সকালবেলাটা বা দুপুরবেলা একটু মেকআপ করে নিতেই পারো, অল্প স্বল্প, বেশি কিছু নয়। তো সেক্ষেত্রে বলবো তোমাদের WBCS মহাপ্যাকটা নিয়ে নেওয়া কিন্তু যথোপযুক্ত। হ্যাঁ, অনেকেই বলবে 7 দিনের জন্য মহাপ্যাক নেবো, একদমই তা বলছি না, সারা বছরের জন্যই বলছি, যাতে করে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে পারো। ওই যে হয় না যে ধর আজকে না কালকে, কালকে না পরশু, এই ব্যাপারটা যাতে না আসে, বাড়িতে বসে থাকলে যেটাই হবে। তো সেই কারণে বললাম যে যারা যারা মনে করছো ইমিডিয়েট নিয়ে নিও, এবং নেওয়ার ক্ষেত্রে বলবো WBCS মহাপ্যাকের ক্ষেত্রে কিন্তু একটা জাস্ট লাইক আমব্রেলা, এর মধ্যে তুমি প্রিলিমিনারি থেকে মেন্স থেকে অপশনাল থেকে পিটি সবটা একসাথে পেয়ে যাচ্ছ। মানে একদম প্রিলিমিনারি দিয়ে শুরু করছো, পিটি মানে পার্সোনালিটি টেস্ট, অ্যাকচুয়ালি WBCS কে পার্সোনালিটি টেস্টই বলা হয়, ইন্টারভিউ বলা হয় না। তো সেটা দিয়ে কিন্তু তুমি শেষ করছো, এবং সবটা কিন্তু আটা 24/7 গাইডেন্সে হবে, আটা 24/7 টিচার্সদের গাইডেন্সে হবে। এবং তোমরা জানো অলরেডি প্রিলিম মেন্স ব্যাচ তো আলাদা আলাদাভাবে লঞ্চ হয়ে গেছে, মেন্সের জন্য ডিফারেন্ট পেপার ওয়াইজ ডিফারেন্ট ব্যাচেস এসে গেছে, প্রত্যেকটা লাইভ ব্যাচ, এবং অপশনাল ব্যাচে চলে এসেছে বর্তমানে 3টে অপশনাল চলছে তোমরা জানো। একটা অ্যানথ্রোপোলজি, যেটা সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে গাইড করছি, একটা হচ্ছে জিওগ্রাফি, আর একটা হচ্ছে হিস্ট্রি। এর মধ্যে হিস্ট্রিটা লঞ্চ হয়ে যাবে, মানে লঞ্চ হয়ে গিয়েছে, বাট ক্লাস শুরু হয়নি, ক্লাস শুরু হয়ে যাবে। বাট হ্যাঁ, জিওগ্রাফি এবং অ্যানথ্রো এই দুটো কিন্তু ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা যারা মনে করছো ইমিডিয়েট ক্লাস জয়েন করে যাও, এবং তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমরা মেন্সের যে ব্যাচগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়াল নেবো, বা অপশনাল ব্যাচ ইন্ডিভিজুয়াল নেবো, ইউ মে অলসো প্রসিড, তোমরা নিতেই পারো। বাট হ্যাঁ, যারা যারা আমার মতে করে WBCS মহাপ্যাক নেওয়া তোমার জন্য লাভজনক হবে, ওকে? আর টেস্ট সিরিজটাও নিয়ে নিও, টেস্ট সিরিজটা নিয়ে নেবো, টেস্ট সিরিজ আলাদা করে নিতে চাইলে নিতে পারো। বাট হ্যাঁ, WBCS মহাপ্যাকের মধ্যে কিন্তু সব পেয়ে যাচ্ছ, বললাম যে প্রিলিম, মেন্স, অপশনাল ব্যাচ, টেস্ট সিরিজ এবং ইবুক, আর কি চাই সবটা আছে। এবং এটা 24 মান্থ দেখতে পাচ্ছ, তবে হ্যাঁ নট অনলি 24 মান্থ, এটা কিন্তু 12 মান্থও আছে। আর নেওয়ার সময় অবশ্যই ভাবে কোড Y327 ইউজ করতে ভুলো না, যারা যারা নিতে চাও বা নিয়ে নেবে, ঠিক আছে? কারণ এই কোডটা ইউজ করলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট, দ্যাটস মিন এখন কিন্তু 12% ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে। এরপরে কিন্তু ভ্যালুটা আরও বাড়বে। তোমাদের বেশ কয়েকদিন আগে আমি ওয়ার্ন করেছিলাম যে ভ্যালুটা বাড়তে পারে, ভ্যালুটা মাঝখানে অল্প একটু বেড়েছিল, আবারও কয়েকদিন আগে বেড়েছে, এবার আরও বাড়বে। তো বেশি বেড়ে যাওয়ার আগে আমার মতে বলে তোমরা নিয়ে নিতে পারো, এটা কিন্তু তোমাদের জন্যই ফ্রুটফুল হবে। এবং তোমাদের যারা যারা নিতে চাও কোথা থেকে নেবো স্যার বুঝতে পারছি না, তোমরা www.ata247.com সার্চ করো, সেখান থেকে নিতে পারো। ইদার ata247 এর যে অ্যাপস আছে, সেম নেম ata247, জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করো, অ্যাপসটা নামিয়ে নাও, ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে তোমরা কি করবে, জাস্ট ওখানে গিয়ে সার্চ করো ওয়েস্ট বেঙ্গল, সার্চ করার পরে রাইট হ্যান্ড সাইডে অপশন পাবে স্টোরে গিয়ে জাস্ট ক্লিক করো WBCS মহাপ্যাক 2020, দেখবে দুটো অপশন আসবে, একটা দেবে 12 মান্থের, একটা দেবে 24 মান্থের। তোমার যেটা ইচ্ছা সেটা নিয়ে নিতে পারো। নেওয়ার সময় এই কোডটা ইউজ করবে, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট পাবে। এবং তার নিচে অ্যাপস থেকে একটা সুবিধা আছে, যেটা তোমার ওয়েবসাইটে নেই, সেটা হচ্ছে কয়েন ইউজ করতে পারবে। অর্থাৎ কয়েন ইউজ করার মানে কি, ভ্যালুটা আরেকটুখানি কমে যাবে। মানে এই কোড ইউজ করে তোমার ভ্যালুটা কমলে 12%, তারপরে কয়েন ইউজ করলে আরও কিন্তু ভ্যালুটা কমে যাবে। যারা যারা মনে করছো অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিও, ওকে? তো আর যদি কোনো সমস্যা, আমি তোমাদের সবসময় সাথে আছি, যতটা সম্ভব অবশ্যই হেল্প করে দেবো, তোমরা মেসেজ করে রেখো। আচ্ছা, ইফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্টস টু রিজাইন, যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিজাইন করতে চান, হি হ্যাজ টু অ্যাড্রেস দ্য লেটার অফ রেজিগনেশন টু, কাকে তিনি এই রেজিগনেশন লেটারটা দিয়ে থাকেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, পিএমকে, নাকি ভাইস প্রেসিডেন্টকে, নাকি স্পিকারকে? যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিজাইন করতে চান তখন তিনি কাকে রেজিগনেশন লেটারটা দিয়ে দেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নাকি প্রাইম মিনিস্টার,
নাকি ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট নাকি স্পিকার? তাড়াতাড়ি চলো আনসার দিয়ে ফেলো, 30 সেকেন্ড মতো সময় আছে। ফার্স্ট আনসার দেবে প্রত্যেকে, ফার্স্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই আনসার দিয়ে দাও। টাইম চলছে আর অল্প একটুই বেঁচে আছে টাইম হাতে। ওকে চলো, সবাই মোটামুটি ঠিকঠাকই আনসার দিয়েছো, এটার ক্ষেত্রে ভুল হওয়ার কথা না, কারণ 100% ঠিক হওয়ার কথা। এক্ষেত্রে ভিপি যারা বলছো, ভাইস প্রেসিডেন্ট বলছো, একদম কারেক্ট আনসার দিয়েছো। ভাইস প্রেসিডেন্টকে কিন্তু প্রেসিডেন্ট রেজিগনেশন লেটারটা দিয়ে দেন, ঠিক আছে, এবং তারপরে তিনি রিজাইন করতে পারেন যদি তিনি রিজাইন করতে চান। আচ্ছা, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভা ইজ, খুব ইজি কোশ্চেন। ম্যাক্সিমাম স্ট্রেংথ কিন্তু বলা হয়েছে, ম্যাক্সিমাম স্ট্রেংথ টার্মটা বুঝে সবাই আনসার দেবে, ভুল করবে না, তবে ভুল করার এখানে জায়গাও নেই খুব একটা। চলো আনসার দিয়ে ফেলো সবাই, ফার্স্ট। রাজ্যসভার সর্বোচ্চ যে স্ট্রেংথ সেটা কত? মানে এরপরে আর কেউ আসতে পারবে না এক্ষেত্রে, রাজ্যসভার ক্ষেত্রে। চলো তাড়াতাড়ি আনসার দেবে। আচ্ছা, গুড জব, খুব ভালো আনসার দিচ্ছ। 30 সেকেন্ড মতো সময় আছে, তাড়াতাড়ি আনসার দিতে হবে সবাই। বেশ ভালো। ওকে, তো যারা বলছো যে অপশন সি দে আর অ্যাবসলিউটলি কারেক্ট, তোমরা জানবে রাজ্যসভায় যদি টোটাল স্ট্রেংথের কথা বলা হয় তাহলে 238 এরা আসে হচ্ছে ইলেক্টেড হিসেবে, এবং ইলেকশনটা কিসের মাধ্যমে হয় তোমরা জানো, এমএলএরা কিন্তু বিভিন্ন রাজ্যের এমএলএরা কিন্তু রাজ্যসভায় ভোট দিতে পারেন। রাজ্যসভার ভোটের ক্ষেত্রে এমএলএরা ভোট দিতে পারেন, মানে ইনডাইরেক্ট ইলেকশন এটা কিন্তু হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের থ্রু দিয়ে, এটা কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না। অর্থাৎ আমি বা তুমি কিন্তু ডিরেক্টলি ভোট দিতে পারবো না। আমি বা তুমি যদি কখনো এমএলএ হয়ে যায় তবেই ভোট দিতে পারবো রাজ্যসভার ইলেকশনের ক্ষেত্রে। ওকে, আর সরি, রাজ্যসভার ক্ষেত্রে ইলেকশনের ক্ষেত্রে এমএলএরা ভোট দেবে না। আমি 1 মিনিট দাঁড়াও। রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এমপিরা ভোট দিয়ে থাকেন, ঠিক আছে। তো যারা এমপি থাকবেন তারা সমস্ত ভোট দেবেন, জাস্ট এমএলএ বলে ফেলেছিলাম টার্মটা, যাই হোক, এমপিসরা কিন্তু ভোট দিয়ে থাকেন, সমস্ত এমপিস, অল এমপিস, সেখানে কিন্তু নমিনেটেড। এক মিনিট, ঠিক আছে। সো ওকে, সো ইলেকশনটা যেটা হয়ে থাকে এমএলএ ইলেকশনই হয়ে থাকে, আমি এমপিস বললাম, এমএলএ ইলেকশনই কিন্তু এখানে কারেক্ট, এবং 238 কিন্তু আসে এমএলএ ইলেকশন থেকে। আমি তোমাদের জাস্ট একটুখানি পাজল করে ফেলেছিলাম, তো নো ইস্যুস, ছেড়ে দাও। ব্যাপারটা হচ্ছে এমএলএরাই কিন্তু ভোট দিয়ে থাকেন রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্যের যে এমএলএরা রয়েছে তারাই কিন্তু ভোট দেয়, নট এমপিসরা, এবং বাকি 12 জন এটা কিন্তু প্রেসিডেন্ট পাঠিয়ে দেন, ঠিক আছে, বাকি 12 জনকে প্রেসিডেন্ট কিন্তু পাঠিয়ে দেন। তাহলে এমএলএরা ভোট দিচ্ছে রাজ্যসভা ইলেকশনের ক্ষেত্রে, সেই ইলেকশনের ম্যাক্সিমাম কিন্তু আসতে পারে সেখান থেকে 238 জন প্লাস 12 জন যেটা আসে সেটা হচ্ছে প্রেসিডেন্টের ভোটের থ্রু দিয়ে, ঠিক আছে। সো এমএলএস অর্থাৎ বিভিন্ন রাজ্যের এমএলএসরাই কিন্তু ভোট দেন, নট এমপি। অ্যাকচুয়ালি রাজ্যসভার যিনি আমাদের সভাপতি বা চেয়ারম্যান অর্থাৎ ভিপি যিনি হন, তার ভোটের ক্ষেত্রে অনলি এমপিসরা ভোট দেন, বাট এমএলএরা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে অনলি এমএলএরাই ভোট দেন, সেই কারণে নাম রাজ্যসভা এসছে। ওকে, সো জাস্ট আমি একটু পাজলড হয়ে গেছিলাম, নো ইস্যুজ, হতেই পারে, দেখো সবাই মানুষ, তোমারও হয় আমারও হতে পারে, তো জাস্ট বলে দিলাম তোমাদেরকে, আই হোপ কোনো ইস্যু থাকার কথা নয়। সমস্ত রাজ্যের যে সমস্ত এমএলএসরা রয়েছেন তারাই কিন্তু রাজ্যসভার ভোটে ভোট দিয়ে থাকেন, এবং এক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যায় দাঁড়াতে পারে সেটা হচ্ছে 238 জন প্লাস 12 জন আসে প্রেসিডেন্ট থেকে, মানে টোটাল সংখ্যাটা দাঁড়াতে পারে 250 জন। বাট বর্তমানে কিন্তু এতজন নেই, বর্তমান রাজ্যসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে 233 জন বিভিন্ন স্টেট থেকে আসে, অর্থাৎ ইলেক্টেড 233 প্লাস 12 জন রয়েছে নমিনেটেড, যেটা হচ্ছে প্রেসিডেন্ট নমিনেশন করে, ঠিক আছে, নমিনেটেড হচ্ছে 12 জন। ওকে, বর্তমানে তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে গিয়ে কত, 245। ওকে, বাট ম্যাক্সিমাম স্টেট 250, তো এর বেশি কেউ থাকতে পারে না, বাট হ্যাঁ এখন কিন্তু কমই আছে, 245 রয়েছে। আচ্ছা, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ আর এনশ্রাইন্ড, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন পার্টে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা রয়েছে? আনসার দিয়ে ফেলো সবাই। 4 এর এ, 4 এর বি নাকি 5, কোনটা কারেক্ট? আনসার দাও সবাই। ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল রাইট আর এনশ্রাইন্ড, কোন পার্টে রয়েছে? সবাই পারবে, টাইম 30 সেকেন্ড, তাড়াতাড়ি আনসার দাও, ফার্স্ট আনসার দেবে সবাই। ওকে, গুড জব। তো যারা আনসার দিয়েছো যে অপশন বি অর্থাৎ 4 এর এ, একদমই কারেক্ট। তোমরা জানো ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, পরবর্তীতে অ্যাডিশন হয়, এবং এক্ষেত্রে বর্তমানে মানে যখন প্রথম অ্যাডিশন হয় তখন সংখ্যাটা কিন্তু ছিল 10টা, পরবর্তীকালে আরও একটা বাড়ে, সেটা কততম অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের থ্রু দিয়ে, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2002-এ আসে, এবং সেক্ষেত্রে কিন্তু আরও একটা অ্যাডিশন হয়ে বর্তমানে সংখ্যাটা দাঁড়িয়েছে
11। এবং এক্ষেত্রে কি বলা হয়েছিল 2002 সালে বলা হয়েছিল 0 থেকে 6 বছর বয়সী যে সমস্ত চিলড্রেন রয়েছে তাদের সবার নিউট্রিশন এবং এডুকেশনের দায়িত্ব থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে। সো দ্যাট ইজ, চলো পরেরটাই চলে আসা যাক। দ্য প্রভিশন অফ দ্য 6th schedule shall not apply in which one of the following states? সো 6th schedule-এর সমস্ত বিষয় আশয়গুলো কোন স্টেটের ক্ষেত্রে, নিম্নোক্ত কোন স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়? মিজোরাম, গোয়া, মেঘালয় নাকি ত্রিপুরা? কোনটা কারেক্ট? আনসার দিয়ে ফেলো। সবাই পারার কথা, কারণ 6th schedule-এর মধ্যেই গল্পটা বলে দেওয়া রয়েছে। 30 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি আনসার দাও সবাই। ফার্স্ট আনসার দিয়ে থাকবে সবাই কিন্তু। ওকে, ওকে, টাইম আপ। সো যারা যারা আনসার দিয়েছো গোয়া মানে অপশন বি, তারা একদমই কারেক্ট। তোমরা জানো 6th schedule মানেই হচ্ছে নর্থ ইস্টার্ন প্রভিন্সের যে স্টেটসগুলো রয়েছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনের কথাই বলে দেওয়া হয়েছে। সেগুলো সব মানে স্টেটসগুলো মানে যেগুলো ট্রাইবস অধ্যুষিত স্টেট, সেই জায়গাগুলোতে সেখানকার এসসি এসটিদের নিয়ে কিন্তু কথা বলে দেওয়া হয়েছে 6th schedule-এ। সো নর্থ ইস্টার্নের মধ্যে দেখো মিজোরামও পড়ে যাচ্ছে, মেঘালয় পড়ছে, ত্রিপুরা পড়ছে, তো বাদ চলে যাচ্ছে একমাত্র গোয়া। তো অপশন চয়েস করলে এমনি চলে আসে গোয়া। তো ইদারাও তোমরা জেনে রাখবে যে নর্থ ইস্টার্ন স্টেটের মানে স্টেটসগুলোই কিন্তু এর 6th schedule-এর অন্তর্ভুক্ত, বাকি অন্য কোনো স্টেট এর অন্তর্ভুক্ত নয়। চলো পরের কোশ্চেনে চলে আসি। মেম্বার অফ রাজ্যসভা হু রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার। সো কতটা সংখ্যায়, মানে জানো প্রতি মানে রাজ্যসভার মেম্বার যারা রয়েছেন তারা প্রতি 2 বছর অন্তর অন্তর রিটায়ার করছেন। তো সংখ্যাটা কত করে? 1/2, 1/3, 2/3 নাকি 1/10 নাকি নান অফ দিস? কোনটা কারেক্ট আছে? আনসার দিয়ে ফেলো সবাই। মেম্বার অফ রাজ্যসভা হু রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার, প্রতি 2 বছর অন্তর যারা রিটায়ার করছেন সেই রিটায়ারমেন্টের সংখ্যাটা মানে পার্সেন্টেজ বলো বা তার অংশটা কত সেটা বলো, সেটা কতজন করে রিটায়ার করেন? তাড়াতাড়ি সবাই পারবে, আশা করি সবাই পারবে। একটু ফাস্ট আনসার দেবে, কারণ 30 সেকেন্ডই সময় রয়েছে হাতে, বেশি সময় তো নেই তোমাদের হাতে। একটু ফাস্ট আনসার সবাই দিয়ে দেবে। ওকে, আর একটুই টাইম আছে হাতে তোমাদের, তাড়াতাড়ি আনসার দাও সবাই, আর অল্প একটু টাইম বেঁচে রয়েছে হাতে। বেশ ভালো। আচ্ছা, আরেকটু এক্সপেক্টেড ছিল, সবাই মোটামুটি দিচ্ছ, কিন্তু দু একজনের ক্ষেত্রে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কেউ ভুল বলছো, কেউ আবার ঠিকঠাকও দিচ্ছ, অসুবিধা নেই। হ্যাঁ, তোমাদের একটু সময় বাড়িয়ে দিলাম আমি, দিয়ে থাকো আনসার, আনসার দিয়ে ফেলো সবাই। ওকে চলো, সো টাইম আপ, আর দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় দিয়ে ফেলেছি সবাইকে। চলো, সো যারা যারা বলছো অপশন বি 1/3, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 করে মেম্বারই বাদ যার মানে রিটায়ার হন অ্যাকচুয়ালি রাজ্যসভা থেকে। ঠিক আছে, চলো পরেরটাই চলে আসা যাক। আচ্ছা, পরেরটা যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখবো। জেনারেল নলেজের গাইড বুক যারা যারা নিতে চাইছো তারা নিয়ে নিও। এর মধ্যে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং তার সাথে সায়েন্সের 3টে পার্ট একসাথে তোমরা কিন্তু এই বইটার মধ্যে পেয়ে যাচ্ছ, অর্থাৎ একটা কম্প্যাক্ট জিএস এর বই যদি কিছু হয় দ্যাট ইজ। এবং এক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কোড Y327 ইউজ করতে ভুলো না, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। কোথা থেকে নেবে? হচ্ছে আডা24/7 অ্যাপস থেকে পেতে পারো। তোমরা আডা24/7 ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.ada24/7.com থেকে নিতে পারো। ইদার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে, সেখান থেকেও নিতে পারো। আর যখন তোমরা অ্যাপস থেকে নেবে, অ্যাপস থেকে নিলে কয়েন ইউজ করলে ভ্যালুটা কিন্তু কিছুটা হলে আরও বেশি কমে যাবে। যারা নিতে চাইছো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও, কারণ বইটা কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত এক্সামসের জন্য আসছে আপকামিং ডেজে, সেগুলোর জন্য কিন্তু রিয়েলি হেল্পফুল হবে। সো পুজোর কিছু টাকা বাঁচিয়ে একদিন বিরিয়ানি না খেয়ে যদি বইটা নিতে পারো, সেটা কিন্তু তোমার জন্য ফ্রুটফুল হবে। এবার বাকিটুকু তোমার উপর ডিপেন্ড করছে, তুমি বিরিয়ানি খাবে না বই নেবে। ওকে, তো যারা যারা নিতে চাও অবশ্যই আমি কোডটা ইউজ করবো, আর অ্যাপস থেকে নিতে বলবো, কারণ অ্যাপস থেকে নিলে কিন্তু কয়েন ইউজ করলে এই কোড ইউজ করার পরেও কিন্তু আরও বেশ কিছু ভ্যালুটা কমতে পারবে, এবং কোড ইউজ করলে তোমরা অপটিমাম ডিসকাউন্ট 12% পাবে। তোমরা যদি দেখো যে অ্যাপসে বা
ওয়েবসাইটে গিয়ে সেখানে দেখবো আর একটা কোড দেওয়া থাকে, সেইটা ইউজ করলে কিন্তু 10% ডিসকাউন্ট পাবে, বাট এই কোডটা ইউজ করলে 12%। তো এই জন্য সবাইকে বলবো 12% ডিসকাউন্ট নিয়ে নেওয়া সবাই। ওকে, পরের কোশ্চেনে চলে আসে, আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড টু, কার সাথে সম্পর্কিত? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ লিভিং, ফ্রিডম রিলেটেড টু মানি, রিলেটেড টু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, নাকি রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ? এর মধ্যে কোনটার সাথে সম্পর্কিত আর্টিকেল 19? তাড়াতাড়ি আনসার দিয়ে দাও সবাই। ফ্রিডম অফ স্পিচের সাথে, ফ্রিডম অফ লিভিং এর সাথে, ফ্রিডম টু মানি, নাকি রিলেটেড টু কনস্টিটিউয়েন্ট অ্যামেন্ডমেন্ট, নাকি রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ? কার সাথে সম্পর্কিত? ফার্স্ট 30 সেকেন্ড টাইম, তাড়াতাড়ি আনসার দাও, এটা কিন্তু বেশি সময় দেবো না। ওকে চলো, তো মোটামুটিভাবে আর একটু টাইম আছে। ওকে, টাইম আপ। তো যারা যারা বলছো অপশন এ একদমই তাই, ফ্রিডম অফ স্পিচের সাথে সম্পর্কিত, মানে ফ্রিডম অফ স্পিচ কিন্তু আর্টিকেল 19-এ বলে দেওয়া হয়েছে। ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ, অনেকে বলো লিভিং, অনেকে বলছো, বাট লিভিংটা অ্যাকচুয়ালি লিভিং নয়। লিভিং মানে কি, এখানে অ্যাকচুয়ালি আমাদের এই যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল নাম্বার 19, সেখানে কি বলা রয়েছে? ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন তো বলাই রয়েছে, এবং তার সাথে সাথে ফ্রিডম, আরেকটা জিনিস বলেছে, সেটা হচ্ছে ডোমিসাইল, অর্থাৎ বসবাস করার সুবিধা, নট লিভিং। ঠিক এই লিভিং থিংসের কথা কিন্তু এখানে আলাদা করে বলছে, আমার বলা হয়নি বসবাসের যে ফ্রিডম সেটার কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আনসারটা হয়ে যাবে অপশন এ, ঠিক আছে, বাকিগুলো নয়। আচ্ছা, দ্য ভোটিং এজ হ্যাজ বিন রিডিউসড ফ্রম 21 to 18, এটা অনেকবার হয়েছে, তোমরা যখন বিসিএস কোশ্চেন করেছিল তখন এই কোশ্চেন আমরা করেছিলাম, বাট স্টিল এমটিএস এর জন্য আলাদা করে হয়নি, চলো আনসার দিয়ে ফেলো। তো 21 থেকে 18 করা হয়েছে কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে? 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কত সালে হয়েছিল? তোমরা জানো যে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 21 থেকে 18 করা হয়েছে বয়সটা, তো সেইটা কত সালে হয়েছিল? 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা কত সালে এসেছিল? 1976, 78, 89, নাকি 91, নাকি 90? কোনটা কারেক্ট আছে? আনসার দিয়ে ভালো সবাই। 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কত সালে এটা হয়েছিল? এখানে একটু ই অবধি আনসার আছে, একটা এক্সট্রা দিয়েছি তোমাদের জন্য, তোমাদের উপরে। চলো আনসার দিয়ে ফেলছো মোটামুটি সবাই। আচ্ছা, টাইম আপ। একটু ফাস্ট, কারণ তোমাদেরও বেরোতে হবে, আমাকেও বেরোতে হবে, না অ্যাকচুয়ালি চাই নয়, একটু ফাস্টে আজকে আমরা করবো। আচ্ছা চলো, সো ব্যাপারটা হচ্ছে এটাই, 1989 সালে এটা কিন্তু হয়েছিল। অনেকেই বলবে না 1968 সালে, 88 সালে, একদমই তাই, 1988 সালে একটা অ্যাকচুয়ালি পাস্ট হয়েছিল, মানে এটা এই যে এই অ্যাক্টটা, ইসিএ অ্যাক্ট বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু পাস হয়, বাট এটাকে লাগু হয় বা এটা থেকে এনফোর্স হয় কিন্তু ঠিক তার পরের বছর 1989 থেকে। সো এটার জন্য আমরা কিন্তু এখানে যদি অপশনও নেই আর কিছু, আর স্টিল এটা যদি এনফোর্সমেন্ট হয়, তো এনফোর্সমেন্ট ডেটটাকে কিন্তু ইয়ারটাকে আমরা কিন্তু কাউন্ট করি, ঠিক আছে, এনফোর্সমেন্টটাই কিন্তু এখানে কাউন্টেবল। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। ইন হুইচ ইয়ার দ্য ব্রিটিশ অ্যাকসেপ্টেড দ্য ডিমান্ড ফর মেকিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া? সো কোন বছর ব্রিটিশরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মেকিং এর যে ডিমান্ডটা সেটা অ্যাকসেপ্ট করেছিল? 1938, 39, 40, নাকি 42? কোনটা কারেক্ট আছে? তাতেই আনসার দাও সবাই। ওকে চলো, আর একটু টাইম, অল্প একটু, 30 সেকেন্ডই টাইম আছে সবার জন্য। চলো টাইম আপ। সো যারা যারা বলছো অপশন সি যারা যারা বলছো, দে আর 100% কারেক্ট আনসার দিচ্ছ। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু হুইচ of article of the Constitution of India, the Parliament consists of President of India and the two houses of Parliament? তো কোন আর্টিকেল অনুযায়ী আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশন রয়েছে, সেই কোন আর্টিকেল, মানে আমাদের কনস্টিটিউশনের কোন আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট কনসিস্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড টু হাউসেস অফ পার্লামেন্ট? অর্থাৎ পার্লামেন্টের মধ্যে কে কে থাকে? পার্লামেন্টের 3টে অংশ রয়েছে, অর্থাৎ 2টো চেম্বার, একটা হচ্ছে এলএস, একটা আরএস আগে লিখি কারণ রাজ্যসভা হচ্ছে আপার চেম্বার বা আপার হাউস, তারপরে হচ্ছে এলএস মানে লোয়ার হাউস, তারপরে মানে লোকসভা যাকে বলে থাকি, তার সাথে হচ্ছে প্রেসিডেন্ট। তো এই যে কনসেপ্টটা, এই কথাটা কোন আর্টিকেল অনুযায়ী বলে দেওয়া রয়েছে যে আমাদের পার্লামেন্টের মধ্যে 3টে বিষয় নিয়ে পার্লামেন্ট অন্তর্ভুক্ত, একটা রাজ্যসভা, একটা লোকসভা, একটা হচ্ছে প্রেসিডেন্ট, সেটা কোন আর্টিকেল অনুযায়ী বলা রয়েছে? আনসার ফেলো তাড়াতাড়ি সবাই, আনসার দিতে ফেলো, মানে দিতে থাকো তাড়াতাড়ি সবাই, ঠিক আছে, তাড়াতাড়ি ফাস্ট আনসার দেবে সবাই। টাইম 30 সেকেন্ড রয়েছে। নিশ্চয়ই সবাই জানো পার্লামেন্ট 3টে জিনিস নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে রাজ্যসভা, একটা লোকসভা, এবং একটা হচ্ছে প্রেসিডেন্ট, মানে আপার হাউস, লোয়ার হাউস অ্যান্ড প্রেসিডেন্ট। সো এইটা কোন আর্টিকেলে বলে দেওয়া রয়েছে বা কোন আর্টিকেল অনুযায়ী এই কনসেপ্টটা এসছে? চলো টাইম আপ। যারা যারা বলছো অপশন এ অর্থাৎ 79
দে আর 100% কারেক্ট দিয়েছো, একদমই তাই। 79 অনুযায়ী কিন্তু এই কনসেপ্টটা এসছে, মানে 79 বলে দেওয়া রয়েছে আমাদের পার্লামেন্ট তৈরি হবে আরএস, এলএস এবং প্রেসিডেন্টকে নিয়ে। চলো পরেরটায় চলে আসি। অ্যাপয়েন্টমেন্ট অফ চেয়ারম্যান অ্যান্ড আদার মেম্বার অফ ইউপিএসসি comes under which article of Indian Constitution? সো আমাদের যে ইউপিএসসি চেয়ারম্যান এবং অন্যান্য মেম্বারদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কোন আর্টিকেল অনুযায়ী হয়? আনসার দিয়ে থাকো, তাড়াতাড়ি আনসার দিয়ে থাকো সবাই। ফার্স্ট, কোন আর্টিকেল অনুযায়ী এটা হয়ে থাকে? ইউপিএসসি চেয়ারম্যান এবং আদার মেম্বারদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কোন আর্টিকেল অনুযায়ী হয়? 315, 317, 316 নাকি 318? which one is the correct answer? প্লিজ তাড়াতাড়ি আনসার দাও, ফাস্ট। ওকে, টাইম প্রায় শেষের দিকে, টাইম আর একটুই বাকি আছে। চলো টাইম আপ। তো যারা যারা বলছো অপশন সি অর্থাৎ 316, 316, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট আছো, একদম কারেক্ট আনসার দিয়েছো। চলো পরেরটা চলে যাবো। পরেরটা যাওয়ার আগে তোমাদের বলে রাখি, অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে অনেকেই ভাবো যে কি ছাতার মাথার অ্যানথ্রোপোলজি, কিছু বুঝতে পারি না, মানে কি সাবজেক্ট আমি জানি না। দেখো তাদের কথা বলবো, তাদের জন্য বলবো, আমাদের কিন্তু আড্ডাতে মানে আড্ডা 24/7-এ যে WBCS টপার্স বলে চ্যানেলটা রয়েছে, সেখানে কিন্তু আমাদের অ্যানথ্রোপোলজি অপশনের ক্লাস চলছে প্রতি শুক্র এবং শনিবার। আমাদের আড্ডা 24/7 WBCS টপার্স বলে চ্যানেলটা, সেই চ্যানেলে হচ্ছে। সো কারণ এখানে তো এখন WBCS এর সেশন হয় না, এখন ওখানে পুরোপুরি WBCS মানে শিফটেড হয়ে গেছে। তো যারা যারা অ্যানথ্রোপোলজি অপশনাল কি এবং কি বিষয় একদমই জানো না, একদম মানে কিছু কনসেপ্ট নিয়ে, তাদের বলবো এই ক্লাসগুলো দেখো। তবে তোমাদের ছোট করে বলে রাখতে পারি, এটা অপশনাল হিসেবে নিলে কোনো সমস্যার দরকারই নেই বা সমস্যা হওয়ারই কথা না, কারণ এর মধ্যে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি যা যা তুমি পড়ছো অ্যাট প্রেজেন্ট তার অনেকাংশটাই রয়েছে। হ্যাঁ, সবটা হলে তো তাহলে তোমাকে আলাদা করে এটা পড়তে হচ্ছে কেন, এটা ব্যাপার। তুমি যখন হিস্ট্রি নাও না কেন, হিস্ট্রি নিলেও তোমাকে কিন্তু সেই আলাদা করে বা যে কোনো একটা সাবজেক্ট তোমার হয়তো রয়েছে, সাবজেক্ট ইকোনমিক্স রয়েছে বা কোনো একটা কিছু রয়েছে তোমরা যেটা পড়ছো ডেলি বেসিসে, তার সাথে যদি অপশনাল নাও, অপশনালে অবশ্যই ভেতরে সেপারেশন ভাবে কিছু থাকবে। তো অ্যানথ্রোপোলজির ক্ষেত্রেও তাই, কারণ অ্যানথ্রোপোলজি হচ্ছে বিভিন্ন সাবজেক্টের অ্যামালগামেশন। সেখানে হিস্ট্রি যেমন রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, জেনেটিক্স রয়েছে, বায়োলজির বেশ কিছু পার্ট রয়েছে। তবে এমন নয় যে অ্যানথ্রোপোলজি মানেই বায়োলজি বা অ্যানথ্রোপোলজি মানেই অমুক সমুক, এরকম কিন্তু না। অ্যানথ্রোপোলজির সমস্ত সাবজেক্টের অ্যামালগামেশন। সেক্ষেত্রে কি হবে, তোমার পড়তে কিন্তু সুবিধা হবে অপশনাল হিসেবে, এবং এক্ষেত্রে কোয়েশ্চেনের মানে রিপিটেশনটা বেশি এবং তার সাথে সাথে সিলেবাসটার তুলনায় অনেকটা কম দ্যান দ্যাট অফ আদার সাবজেক্ট। তো সেই কারণে অ্যানথ্রোপোলজি কিন্তু অনেকেই নিতে চাইছো। তুমি নেওয়ার ক্ষেত্রে বলবো ভয়ের কিচ্ছু নেই, জাস্ট ক্লাসগুলো করো, তারপরে তুমি কিন্তু নিয়ে নিতে পারো ব্যাচ বা ব্যাচ জয়েন করতে পারো। যারা যারা একদমই ফুললি ডিটারমাইন্ড যে অ্যানথ্রোপোলজি তোমাদের অপশনাল সাবজেক্ট হিসেবে তোমরা নেবে, তাদেরকে বলবো জাস্ট তোমরা যদি মনে করো আলাদা করে নেবে তাহলে তো কোনো অসুবিধা নেই, নিতে পারো। বাট হ্যাঁ, মহাপ্যাকের মধ্যে WBCS মহাপ্যাকের মধ্যে কিন্তু অ্যানথ্রোপোলজি ইনক্লুডেড, মানে WBCS মহাপ্যাক না, আলাদা করে অ্যানথ্রোপোলজি নিতে হবে না তোমাকে। যারা যারা নিতে চাও ইমিডিয়েট নিয়ে নাও, নেওয়ার সময় তো অবশ্যই কোড Y327 ইউজ করতে পারো, তাহলে কিন্তু তুমি অপটিমাম ডিসকাউন্ট আর 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। আবারও বলবো 3 জায়গা থেকে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে, 24/7 এর অ্যাপস থেকে। তবে অ্যাপস থেকে নেওয়া লাভজনক, কারণ সেখানে কিন্তু তুমি কয়েন ইউজ করলে হ্যারোটা কিছু কমবে। আর নিতে পারো www.adda247.com থেকে। এবার বাকিটুকু তোমার উপর ডিপেন্ড, তুমি কোথা থেকে নেবে। তুমি ইন্ডিভিজুয়ালও নিতে পারো, ইন্ডিভিজুয়ালি নিলে আমার মতে বলে ইন্ডিভিজুয়ালের থেকে তুমি মহাপ্যাকটা নাও, সেটা কিন্তু সুবিধাজনক। এবার বাকিটুকু তোমার উপর ডিপেন্ড করছে কিভাবে তুমি নেবে। ওকে, আর আমি তোমাদের পুরোটাই এখানে গাইড করে, এখানে বাংলা ইংলিশ দুটো ভাষায় নোটস তোমাদের প্রোভাইড করায়। নট অনলি নোটস, আমাদের সোম থেকে বৃহস্পতি প্রতিদিন রাত্রি 9টা থেকে 11টা অবধি কিন্তু ক্লাসেস হয়। সো এবার তোমরা নিয়ে নিতে পারো, এবং তার সাথে সাথে ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে, এবং থাকছে হচ্ছে মক টেস্ট, যেটা আমার মনে হয় না আর সেভাবে তুমি কোথাও পাবে। তো যাই হোক, এবার বাকিটুকু তুমি যে এখানেই ভর্তি হতে হবে এমন একদমই আমি কখনোই বলবো না। তোমার বাড়ির পাশে যদি কোনো দাদা দিয়ে থাকে, তাকেও একদিন মেন্টার হিসেবে রেখে দাও তোমার অপশনাল সাবজেক্টের জন্য, কারণ অপশনালের ক্ষেত্রে জানবে যে অন্য সাবজেক্ট তুমি হয়তো সেলফ প্রিপারেশন করে বেরিয়ে যাবে, কোনো চাপ হয় না। বাট অপশনালের ক্ষেত্রে কিন্তু সেলফ প্রিপারেশনের থেকে কোনো একটা মেনটেনের সুবিধা, কারণ সেক্ষেত্রে তার নোটসের একটা ভ্যালু থাকে। এবং তোমাদের এখানে তো নিশ্চয়ই এতটা সময় নেই, টাইমটা খুব শর্ট, যে টাইমের মধ্যে তোমাকে পুরোটা রেডি করতে হয়। অপশনাল মানে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন প্লাস মাস্টার্স, এই দুটোই মানে এই 5 বছরে যে সিলেবাসটা হয়, সেই সিলেবাসটা তোমাকে 1 বছর থেকে 6 মাসের মধ্যে কভার করতে হয় নিয়ার অ্যাবাউট। তো এটা একটা সুবিধা। অনেকেই মনে করো অপশনাল এখন নেবো না, পরে নেবো, তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা, কারণ পরে গিয়ে যে পড়াটা কবে আসবে তুমি সেটাও নিজেও বুঝতে পারবে না। যাই হোক, পরের কোশ্চেনে চলে আসে, অনেক জ্ঞান দিয়ে দিলাম। এবার বাকিটুকু তোমরা যদি মনে করো নিয়ে নিতে পারো, কারণ এই পুজোর সময়টাকে কাজে লাগবে। পরের কোশ্চেনে দেখতে পাচ্ছ, ইলেকটোরাল কলেজ হু ইলেক্ট দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ফর্মড বাই, কার দ্বারা তৈরি হয়? হেড অফ দ্য পার্লামেন্ট, গভর্নর, ফর্মার প্রেসিডেন্ট, নাকি ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ? কাদের দিয়ে ইলেকটোরাল কলেজটা তৈরি হয়? যে ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট ইলেকশনে কাজ করে, মানে প্রেসিডেন্ট ইলেকশনে কাজ করার জন্য যে ইলেকটোরাল করে, সেটা কাকে কাকে নিয়ে তৈরি হয়ে থাকে? আনসার প্লিজ তাড়াতাড়ি।
30 সেকেন্ড টাইম আছে, তাড়াতাড়ি আনসার দেবে। ওকে, গুড জব, সবাই মোটামুটি ঠিকঠাকই দিয়েছো, তার কোনো আলাদা আলাদা কিছুই নেই। সবাই ডি বলছো, একদমই কারেক্ট। ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ, মানে সমস্ত এমপিসরা ইলেক্টেড, অবশ্যই ইলেক্টেড এমপিস, মানে নমিনেটেড এমপিসরা নয়। আমরা জানি এমপিস মানে রাজ্যসভা এবং লোকসভার উভয় মেম্বারকে বলে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে 12 জন এবং লোকসভার ক্ষেত্রে এখন আর অ্যাবলিশড হয়ে গেছে 2019 সাল থেকে, বাট হ্যাঁ আগে কিন্তু 2 জন ছিল নমিনেটেড, আর রাজ্যসভার ক্ষেত্রে 12 জন কিন্তু নমিনেটেড আছে, জানোই। সো এরা কিন্তু প্রেসিডেন্টের ইলেকশনে ভোট দিতে পারে না, বাট হ্যাঁ তারা ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু ভোট দিতেই পারে। তো এরা থাকে ইলেক্টেড এমপিস, অ্যান্ড তার সাথে সাথে কারা থাকে, থাকে হচ্ছে এমএলএসরাও কিন্তু একটা পার্ট হিসেবে থাকে। ওকে, তো সবাই কিন্তু উভয় মিলে কিন্তু এই ভোট দান করে থাকে। তো দ্যাট ইজ ওয়াই প্রেসিডেন্ট ইলেকশন ইলেকটোরাল কলেজের মধ্যে কিন্তু এরা ইম্পর্টেন্ট পার্ট। পরের কোশ্চেনে চলে আসা যাক। ইন কেস দ্য পোস্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট লাই ভ্যাকেন্ট, হু অফিশিয়েটস অ্যাজ দ্য প্রেসিডেন্ট, যখন দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পোস্টটা পুরো ভ্যাকেন্ট রয়েছে, খালি রয়েছে, তখন কে এই অফিসটা ফুলফিল করে প্রেসিডেন্টের অ্যাক্টিং হিসেবে বা ওই অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে? স্পিকার অফ দ্য লোকসভা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অ্যাটর্নি জেনারেল, নাকি চেয়ারম্যান? খুব ইজি কোশ্চেন, চেয়ারম্যান অফ রাজ্যসভা। এর মধ্যে সবাই পারবে, এটা নিয়ে বলার আমার কিছুই নেই, সবাই 100% কারেক্ট আনসার দেবে। চলো টাইম আপ, মানে টাইম আপ বুঝি, টাইম শুরু হলো, জাস্ট তাড়াতাড়ি আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও সবাই। গুড জব, সবাই বলছো সেজিআই, এটা নিয়ে বলার কিচ্ছু নেই, 100% কারেক্ট আনসার দিয়েছো সবাই। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। এ বডি constituted by the central government of India is to recommend the organization of state boundaries was State Reorganization Commission. It was constituted in the year, মোট কথা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন কত সালে তৈরি হয়েছে? 1956, 1952, 1954 নাকি 1953? কোনটা কারেক্ট আছে আনসার দিতে থাকো সবাই। স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কবে তৈরি হয়েছিল সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। টাইম শুরু হয়ে গিয়েছে, আনসার দিতে থাকো সবাই। আচ্ছা, যারা যারা বলছো অপশন ডি দে আর কারেক্ট, তারা একদমই কারেক্ট আনসার দিচ্ছ। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, 1953 সাল কারেক্ট আনসার। চলো পরেরটায় যাবো, এবং তোমাদের পরেরটায় যাওয়ার আগে ছোট্ট একটা ইনফরমেশন, এটা হচ্ছে এই যে তোমাদের বলছিলাম মেন্সের ক্লাস ডাব্লিউবিসিএস এর, দ্যাট ইজ মেন্সের কিন্তু একদম পেপার ওয়াইজ ক্লাস আছে এখানে। ডাব্লিউবিসিএস ক্র্যাকার্স প্রতিটা ব্যাচের নাম, তোমরা যদি মনে করো ডাব্লিউবিসিএস মহাপ্যাক নেবে, তাহলে তো আলাদা করে নিতেই হচ্ছে না, সব এর মধ্যে পেয়ে যাচ্ছে, মানে মেন্স, অপশনাল, প্রিলিম, পিটি, ইবুক, মক টেস্ট সিরিজ সব পাচ্ছ। বাট হ্যাঁ তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি হয়তো ম্যাথে একটু মানে একটু উইক রয়েছি, বা আবার হয়তো ইকোনমিক্সটা ঠিক আসছে না, ইকোনমিক্সটা হচ্ছে না, এরকম তো হয় অনেকের, বেশিরভাগ সায়েন্সের ক্ষেত্রে একটা হিউজ প্রবলেম থেকে যায় স্টুডেন্টদের, মানে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টসের। তো সেই হিসেবে বলছি, যদি মনে হয় যে হ্যাঁ আমি ইন্ডিভিজুয়াল ব্যাচ নিতে চাই, সো ইউ মে অলসো প্রসিড। ইন্ডিভিজুয়াল ব্যাচ নেওয়ারও কিন্তু মানে সুযোগ রয়েছে, সেটা যারা নিতে চাও অবশ্যই নিই। না নেওয়ার সময় তো একটাই কথা, যেটা হচ্ছে কোড ইউজ করবে, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্টটা তোমরা পেয়ে যাবে, দ্যাট ইজ দ্য 12% ডিসকাউন্ট। আর অ্যাপস থেকে নিলে আবারও বলবো, তোমরা কিন্তু কয়েন ইউজ করবে যে আরও কিন্তু ভ্যালুটা কমে যাবে। ওকে, পরের কোশ্চেনে চলে আসি। দ্য হোপ and aspiration of the people as well as the ideals before our nation are described in which part of the constitution? Fundamental duties, preamble, concurrent list নাকি state list? কার মধ্যে এটা রয়েছে? The hopes and aspiration of the people as well as the ideals before our nation are described in which part of the constitution? অর্থাৎ আমাদের পিপলের যে হোপ, অ্যাসপিরেশন এগুলো এবং তাদের আইডিয়াসগুলো সেগুলো কোথায় ডিসক্রাইব করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, প্রিএম্বল, কনকারেন্ট লিস্ট এবং স্টেট লিস্ট? সবাই পারবে, আনসার দিয়ে ফেলো। এটা খুব ইজি জিনিস। বেসিক্যালি আমাদের ইন্ডিয়ানদের যে সমস্ত আশা, আদর্শ, এই সমস্ত বিষয় যেগুলো রয়েছে সেগুলো কোথায়, কোন পার্টের মধ্যে ব্যক্ত করা রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে, প্রিএম্বলের মধ্যে, কনকারেন্ট লিস্ট নাকি স্টেট লিস্ট? হুইচ ওয়ান অফ দ্য কারেক্ট আনসার প্লিজ, তাড়াতাড়ি। ওকে, সো টাইম আপ এই কোশ্চেনটার জন্য। যারা যারা বলছো প্রিএম্বল, দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ এই প্রিএম্বলের মধ্যে অ্যাকচুয়ালি মানে কনস্টিটিউশনের ছোট্ট আকারকে দেশকে কিভাবে বোঝানো যায়, কনস্টিটিউশনকে কি করে, মানে কনস্টিটিউশন কি এই বিষয়টা পুরোটাই বলে দেওয়া রয়েছে প্রিএম্বল। এবং কনস্টিটিউশন কি আমাদেরই তো আইডিয়াস, আমাদেরই তো আশা, সব কিছু তো কনস্টিটিউশনের মধ্যে দিয়ে আমরা ব্যক্ত করেছি একটা সময়তে। সো দ্যাট ইজ, সেখানে প্রিএম্বল ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। পরেরটা চলে আসি। when is human rights day celebrated? একটু অন্যরকম কোশ্চেন, এটা হয়তো বন্ধুবান্ধব জিকের কোশ্চেন, বাট স্টিল এটা কিন্তু পলিটিক্যাল ইকুয়ালি ইম্পর্টেন্ট কোশ্চেন। কখন হিউম্যান রাইটস ডে সেলিব্রেট করা হয়? 10th মার্চ, 12th মার্চ, 10th মার্চ, 20th মার্চ, নাকি 10th সেপ্টেম্বর, নাকি 10th ডিসেম্বর? সরি 20th অফ ডিসেম্বর আছে। যাই হোক, আনসার প্লিজ, তাড়াতাড়ি আনসার দাও সবাই। টাইম শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি আনসার দিয়ে থাকো সবাই। গুড জব, যারা যারা বলছো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ 10 ডিসেম্বর ইজ দ্য কারেক্ট আনসার, দে আর 100% কারেক্ট আনসার দিয়েছো সবাই। আচ্ছা, পরেরটায় চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট compatible with democratic position? Republic, dictatorship,
সোশ্যালিজম নাকি মোনার্চি, কোনটা কারেক্ট আনসার দিয়ে ফেলো। ইজ নট কম্পিটেবল উইথ দ্য ডেমোক্রেটিক পজিশনের সাথে কোনটা কম্পিটেবল নয়, মানে কোনটা যায় না অ্যাকচুয়ালি। ডেমোক্রেসি থাকলে কোন বিষয়টা যাবে না, রিপাবলিক যাবে না নাকি ডিক্টেটরশিপ যাবে না নাকি সোশ্যালিজম যাবে নাকি মোনার্চি যাবে না। ওকে, টাইম আপ। দেখো যারা যারা বলছো অনেকেই মানে বুঝতে পারছো না কোয়েশ্চেনটার ক্ষেত্রে, একটু বলে দিই। দেখো রিপাবলিক, আমাদের ইন্ডিয়া অলসো রিপাবলিক কান্ট্রি, তো আমাদের ইন্ডিয়া তো অবশ্যই ডেমোক্রেটিক কান্ট্রি। রিপাবলিক মানে সেখানে কি হবে না, যিনি মানে সেই দেশের হেড হবে তিনি কিন্তু বংশ পরম্পরা হেড হবে, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। আমাদের যে প্রেসিডেন্ট তিনি কিন্তু বংশ পরম্পরায় প্রেসিডেন্ট হন না, তিনি তার যোগ্যতার বেসিসে প্রেসিডেন্ট হতে পারে। হতেই পারে কোনো প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট, এখন অবধি সেভাবে হয়নি, বাট যদি হয় হতেই পারে, কিন্তু তার সাথে তার যোগ্যতার বেসিস হবেন। সো দ্যাট ইজ কল্ড রিপাবলিক। সোশ্যালিজম মানে সবার সমান অধিকার সমস্ত বিষয়ের উপরে, সেটা তো ইন্ডিয়ার ক্ষেত্রে, আমাদের ইন্ডিয়াতে সোশ্যালিজমও রয়েছে, মানে রয়েছে, এটা ক্যাপিটালিজমও রয়েছে, ইকুয়াল দুটোর পজিশনে মিশ্র ইকোনমিক কান্ট্রি বলা হয় ইন্ডিয়াকে। সোশ্যালিজম অবশ্যই অনেকগুলো কনসেপ্ট আছে, যে মিড ডে মিল স্কিমস বলো, বেশ কিছু স্কিমসের কথা বলতে পারি, রেশনিং মানে পিডিএস সিস্টেম, সেটা অবশ্যই সোশ্যালিজমের একটা অন্যতম ইম্পর্টেন্ট কনসেপ্ট। নেক্সট হচ্ছে মোনার্চি। তুমি যদি ইংল্যান্ডের ক্ষেত্রে দেখো সেখানেও কিন্তু আমাদের ডেমোক্রেসি রয়েছে, বাট স্টিল ওখানে কিন্তু মোনার্চি রয়েছে। অর্থাৎ এই রিপাবলিক মানে হচ্ছে যিনি বংশ পরম্পরা হেড হচ্ছে বংশ পরম্পরা হবে না, মোনার্চি হচ্ছে যিনি হেড হবেন তিনি বংশ পরম্পরাতে হেড হবেন, দ্যাট ইজ কল্ড মোনার্চি। সো এই তিনটেই কিন্তু ডেমোক্রেসির সাথে যায়, এক্সেপ্ট ডিক্টেটরশিপ, মানে যাকে বলা হয় এক নায়কতন্ত্র, যেটা হিটলারের সময় ছিল। তো সেখানে ডেমোক্রেসির জনগণের কথা তো কেউ শুনবে না, স্বাভাবিক ব্যাপার। সেখানে ধরো আমি মনে করলাম আমি ডিক্টেটরশিপ চালাবো এখানে, তো আমি তোমাদের কারোর কথা শুনবো না, আমি যেটা বলবো সেটাই ঠিক হবে। সো দ্যাট ইজ, তো এরকম ক্ষেত্রগুলোতে আমরা কি বলতে পারি যে ডিক্টেটরশিপ কিন্তু গণতন্ত্রের সাথে কখনো বা ডেমোক্রেসির সাথে কখনো যায় না। ওকে, সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন আনসার কিন্তু হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এনি পার্সন who is arrested or present must appear before the nearest magistrate। তো ধরো একটা ব্যক্তিকে ইমপ্রেজেন্ট করা হয়েছে, মানে জেলে বন্দি করা হয়েছে বা তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অবশ্যভাবে ম্যাজিস্ট্রেটের কাছে কত সময়ের মধ্যে মানে অ্যাপিয়ার করাতে হবে বা তাকে নিয়ে পৌঁছতে হবে। 12 ঘন্টা, 48 ঘন্টা, 24 ঘন্টা নাকি 72 আওয়ার্স, কোনটা কারেক্ট আছে আনসার দিয়ে ফেলো সবাই। কত ঘন্টার মধ্যে, ইন বিটুইন উইচ আওয়ার্স বা উইদিন উইচ আওয়ার্স তাকে কিন্তু অ্যাপিয়ার করাতে হবে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে। 12, 48, 24 নাকি 72, কোনটা কারেক্ট আনসার দিয়ে ফেলো সবাই। ওকে, গুড জব, সবাই ঠিকঠাকই দিয়েছো। যারা যারা বলছো অপশন সি অর্থাৎ 24 ঘন্টার মধ্যে দে আর অ্যাবসলিউটলি কারেক্ট, তারা একদমই কারেক্ট আনসার দিয়েছো। পরেরটাই চলে যাওয়া যাক। By which amendment of the Indian Constitution it is clearly provided that the President of India is obliged to obey the advice of the Council of Ministers? So কোন অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ অবলিগ টু ওবে দ্য অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস শুনে চলতে বাধ্য থাকবে। 24তম, 25তম, 41তম নাকি 42তম, কোন অ্যামেন্ডমেন্টের থ্রু দিয়ে এটা বলে দেওয়া হয়েছিল? আনসার প্লিজ, তাড়াতাড়ি আনসার দিয়ে থাকো সবাই। আর পুজোতে তো সবাই খাওয়া দাওয়া করবে, কি কি খেলে আমাকে কিন্তু জানাতে ভুলবে না সবাই। যারা যারা পরে দেখবে কমেন্ট করে জানিও কিন্তু। চলো, জাস্ট জোক আপার্ট। আচ্ছা চলো, তো সবাই যারা যারা বলছো বেশিরভাগই 42 দে আর 100% কারেক্ট আনসার দিচ্ছ, গুড জব। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফান্ডামেন্টাল রাইটস, এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়? রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন নাকি রাইট টু প্রপার্টি, এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটস নয়? আনসার প্লিজ তাড়াতাড়ি সবাই। রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, রাইট টু প্রপার্টি, কোনটা কারেক্ট আছে আনসার দাও। চলো, যারা যারা বলছো অপশন ডি দে আর অ্যাবসলিউটলি কারেক্ট। তোমরা জানো রাইট টু প্রপার্টি একসময় ফান্ডামেন্টাল রাইটস ছিল, তখন ফান্ডামেন্টাল রাইটসের সংখ্যা ছিল 7, এখন বর্তমানে কিন্তু সংখ্যাটা দাঁড়িয়েছে 6। সো যাই হোক, এটা ছিল হচ্ছে 31st আর্টিকেলের মধ্যে, আর্টিকেল নাম্বার 31, 31st, বাট এটা কিন্তু এখন চলে গেছে 300 এতে, যেটা আগে ছিল ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু এখন বিকাম আ লিগ্যাল রাইট। ওকে, এটা কিন্তু এখন একটা লিগ্যাল অধিকার বা নৈতিক অধিকারে পরিণত হয়েছে। পরের কোশ্চেনে চলে যাব। হু ইজ দ্য অথর অফ দ্য বুক রিবুটিং গভর্নমেন্ট, এই বইটার লেখক কে? এটা একটু বলেই দিই তোমাদেরকে, এটার জন্য আমি টাইম দেবো না। নন্দন নেলিকেনি, এটা কিন্তু কারেক্ট আনসার আছে। ঠিক আছে,
আচ্ছা, তোমাদের কলকাতা পুলিশের সামনেই এক্সাম, মানে যারা যারা এসআই এর জন্য কলকাতা পুলিশের এসআই এর জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে বলবো খুব শিগগিরই এক্সাম হতে চলেছে। তো তোমরা তো নিজেদেরকে প্রিপেয়ার করছোই, তো আড্ডা 24/7 এর কিন্তু পুরো টিম তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য আছে। যারা যারা মনে করছো প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে না, আরো ভালো করে জোরদার করে করা দরকার, তাদেরকে বলবো চলে এসো এবং তোমরা জয়েন হয়ে যেতে পারো। এবং যারা যারা দেখো অনেকেই আছো এসআই না করে সার্জেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নেবে, কবে বেরোবে কবে বেরোবে, খুব আমরা কোয়েশ্চেন পাই প্রতিদিনের ক্লাসেই। সো দেখো খুব শিগগিরই বেরোবে সার্জেন্টটাও কেপির। তো সেক্ষেত্রে প্রিপারেশনটাকে আগে থেকে নিয়ে রাখো এবং আমাদের কিন্তু একসাথে প্রিপারেশনটা দেওয়া হয় এসআই এবং সার্জেন্টের জন্য। তো যারা যারা মনে করছো অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যাও। বেশি দিন শুরু হয়নি, সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে। প্রিভিয়াস সব ক্লাসের রেকর্ড পেজ এবং স্যার ম্যাডামরা তোমাদের সাথে সবসময়তে রয়েছে, সবসময় হেল্পের জন্য রয়েছে। তো যারা দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার সময়তে অবশ্যইভাবে কোড Y327 ইউজ করতে ভুলবে না, তাহলে কিন্তু তোমরা অপটিমাম ডিসকাউন্ট দ্যাটস মিন 12% ডিসকাউন্ট পেয়ে যাবে। ওকে, সো পরের কোশ্চেনে চলে আসি। হু ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে এন গোপালাস্বামী, কে এম মুন্সি, এন মাধব রাও নাকি বি আর আম্বেদকর? কে কারেক্ট আছে আনসার দিয়ে ফেলো সবাই। চেয়ারম্যান আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এন গোপালাস্বামী, কে এম মুন্সি, এন মাধব রাও নাকি বি আর আম্বেদকর? কে কারেক্ট আছে আনসার দাও সবাই। সবাই আনসার ঠিকই দেবে, এটার বলার কিছু নেই। যারা যারা বলছো ডক্টর বি আর আম্বেদকর, দি আর অ্যাবসলিউটলি কারেক্ট। তো চলো আজকে আমরা এখানেই এন্ড করবো এবং বেশ কিছু কোয়েশ্চেন সেটা আমরা সামনের দিন করে নেবো। তার আগে বলে রাখি, তোমরা তো জানোই WBCS এর মহাপ্যাক, যেটার মধ্যে তুমি অ্যানথ্রোপোলজি থেকে শুরু করে বর্তমানে জিওগ্রাফিটাও এসে গেছে এবং হিস্ট্রিটাও এসে গেছে। তো তিনটেই পেয়ে যাচ্ছ। তবে হ্যাঁ, হিস্ট্রি ক্লাস শুরু হয়নি, খুব শিগগিরই শুরু হবে অপশনাল হিসেবে। এবং সমস্ত মানে মহাপ্যাক নেওয়া মানে WBCS নিয়ে আর তোমার নিশ্চিন্ত থেকে যাও। মানে WBCS এর হ্যাঁ নিশ্চিন্ত মানে আমরা তোমাদের পড়িয়ে দেবো না, পড়াটা তোমাকেই করতে হবে। তবে তোমাদের পথ দেখানো, তোমাদের গাইড করার সমস্ত রেসপন্সিবিলিটি আমাদের উপরে ছেড়ে দেবে যখন তোমরা মহাপ্যাকটা নিয়ে নেবে। তো নেওয়ার ক্ষেত্রে এই কোডটা ইউজ করবে Y327 বা Y327, তাহলে কিন্তু অপটিমাম ডিসকাউন্টটা পেয়ে যাবে। কারণ এখন নিতে বলছি, ফেস্টিভ সিজন চলছে, এরপরে কিন্তু ডিসকাউন্ট কমতে পারে, তোমার ভ্যালুটা বাড়তে পারে, যে কোনো একটা কিছু হয়ে যেতে পারে। তোমাদের আগে থেকে ওয়ার্ন করছি, আর যারা মনে করছো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল না, বললাম যে একদিনের বিরিয়ানি বা একদিনের ফুচকার টাকাটা বাঁচিয়েও কিন্তু নিয়ে নেওয়া যায়। ওকে, তো চলো পরের দিনের বাকিটুকু কোশ্চেন আমরা অবশ্যই সলভ করে নেব। এবং আর একটা সুখবর দিতে চলেছি, এই ব্যাচটা কিন্তু চলে এসছে T20, অর্থাৎ 20 ঘন্টার একটা। এই যে বছর অনেকে BCS এর প্রিলিমিনারিতে গিয়ে খুব মুশকিলে পড়েছে, ম্যাথামেটিক্যাল বেশ কিছু কোয়েশ্চেন দিয়েছিল জেনারেল সায়েন্স থেকে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। তো সেই তার উপরে কিন্তু ব্যাচ, পুরো 20 ঘন্টার ব্যাচ। যারা যারা নিতে চাইছো ইমিডিয়েট কিন্তু নিয়ে নিতে পারো। আর এই গাইড বুকটা তো তোমরা জানোই। তো দেরি না করে অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই নিয়ে নিও। তো চলো আজকের মতো সবাইকে থ্যাংক ইউ, অ্যান্ড সবাইকে আবারও শুভ মহাসপ্তমী। এবং সবাই খুব খুব এনজয় করো, সারা রাত ঘোরো, বাট একটুখানি পড়াশোনাটাও কিন্তু করো, আমরা তোমাদের সাথে সবসময়তে রয়েছি। ওকে, আর খাওয়া দাওয়াটা ম্যান্ডেটারি। তো যাই হোক, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অনেকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, বাট যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অনেকে বুঝতে পারছো নোটিফিকেশন যাচ্ছে না, এটা অনেকে বলছো। তো বেসিক্যালি সাবস্ক্রাইব করার পরে তোমরা কিন্তু অল অপশনটা ক্লিক করে রাখবে, মানে এই যে বাটন, মানে বেল বাটনটা আছে বা তোমাদের যে বেলটা রয়েছে, বেলটা ক্লিক করার পরে অল অপশনটা ক্লিক করবে, তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো এখানে এন্ড করছি এবং আমাদের আবার খুব শিগগিরই দেখা হতে চলেছে। এবং কালকে দেখা হবে, কালকে অন্যরকম একটা ক্লাস নিয়ে আসছি কালকে। তো চলো, এবং সবাই খুব ভালো থেকো, ভালো করে পুজোটা কাটিও। এবং পুজোর পরে, পুজোর সাথে সাথে অল্প স্বল্প পড়ো, বাট পুজোর পরেও কিন্তু আমরা পড়াশোনাটাকে ইকুয়ালি চালিয়ে যাবো। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ, অ্যান্ড সবাইকে শুভ সপ্তমীর সন্ধ্যের শুভেচ্ছা জানিয়ে আজকের সেশন এখানে শেষ করছি। থ্যাংক ইউ।